কি হবে যদি গর্ভবতী মহিলারাই হয়ে ওঠে কারোর বিকৃত টার্গেট? ভাবুন তো, শহরের একের পর এক গর্ভবতী মহিলা নিখোঁজ হয়ে যাচ্ছে, আর কিছুদিন পর তাদের বিকৃত ক্ষতবিক্ষত দেহ পাওয়া যাচ্ছে নির্জন কোনো জায়গায়। তাদের পেট চিরে গর্ভের সন্তানকে বের করে নেওয়া হয়েছে। এই পৈশাচিক কাজ কে করছে? একজন ডাক্তার। সে নারীদের গর্ভে নতুন প্রাণ তৈরি করে, কিন্তু যখন রাত নামে সে কি সেই প্রাণই কেড়ে নেয়? একজন স্ত্রী। সে তার স্বামীর জন্য সব কিছু করতে পারে, এমনকি তুমি কি করতে যদি তুমি জানতে তোমার স্বামীকে পুলিশ ধরেছে এক সিরিয়াল কিলিং মামলায়, আর প্রমাণ বলছে তিনিই, কিন্তু তুমি মানতে পারো না। তোমার মনে হয় সে নির্দোষ। তুমি প্রতিজ্ঞা করো তাকে বাঁচাবে যে কোনো মূল্যে। তখনই শুরু হয় এক অন্ধকার পরিকল্পনা, এক ভয়ঙ্কর খেলা, আর একের পর এক নিখোঁজ তরুণীর গল্প। এখানে প্রেম মানে পাগলামো, বিশ্বাস মানে অন্ধতা, আর ন্যায়ের জন্য যুদ্ধ মানে নতুন আর একটা। এই মুভির প্রতিটা দৃশ্য একটা অস্থিরতা তৈরি করবে তোমার মাথায়। তুমি নিজেই বুঝবে না এই চরিত্রগুলো বাঁচতে চাইছে নাকি মরতে। এই গল্প শুধু একটি গল্প নয়, এটি ভালোবাসার নামে পাগলামো, ছলনা, আর এমন এক মানসিক বিকারের গল্প যা তোমার ভাবনাকেও হার মানাবে। তো বন্ধুরা, চলো আজ আমরা ডুব দেব ভালোবাসার সেই অন্ধকার গলিতে, যেখানে রোম্যান্সের সাথে মিশে আছে রক্তের গন্ধ, আর ভালোবাসার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর সাইকোপ্যাথের ছায়া। তুমি রেডি তো? শুরু করছি আজকের মুভির গল্প। মুভির প্রথমেই আমাদের সোনা নামে একটি মেয়েকে দেখানো হয়। কোনো এক ভবনের আন্ডারগ্রাউন্ডে বসে বসে সে বলছে, এই গল্পটা এখন শেষ হতে যাচ্ছে, তবে যেমনটা ভেবেছিলাম সেভাবে নয়। তুমি আমার সাথে আছো তো? বলে এক অট্টহাসিতে ফেটে পড়ে। তখনই পাশ থেকে একটা মেয়ে বলে ওঠে, তুমি কার সাথে কথা বলছো? আর এটা শোনা মাত্রই সোনা ভায়োলেন্ট হয়ে ওই মেয়েটির কাছে যায়, আর আমরাও দেখতে পাই সোনা একটি মেয়েকে বেডের সাথে বেঁধে রেখেছে। সোনাকে দেখে ওই মেয়েটি বলছিল, আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? সোনা বলে, আরেকটা কথা বললে তোকে ফেলবো। মেয়েটি বলে, ফেললে মেরে ফেলো, প্রতিদিনের থেকে যাওয়া ভালো। সোনার কথা, আরে আর কি দেখেছিস, এখনো তো আমি শুরুই করিনি। কেই সোনা? কেনই বা সে মেয়েটিকে এখানে আটকে রেখেছে? জানতে আমাদের এই ঘটনার কয়েকদিন পিছে ফিরে যেতে হবে। ইনি হচ্ছেন সোনার স্বামী, ডক্টর মৃত্যুঞ্জয় মুখার্জি, একজন গাইনোকোলজিস্ট। জয় একটি মিটিংয়ে অ্যাটেন্ড করতে শহরের বাইরে যাবে, তাই যাওয়ার আগে তার ক্লিনিকে বসে সোনার সাথে ভিডিও কলে কথা বলছে। সোনাও বাড়িতে একা, তাই জয়ের একটু টেনশনই হচ্ছিল। অবশ্য সোনা বলে, চিন্তার কিছু নেই, আমি এখানে একা নই, ঘরে আরেকজন আছে। আর এটা শোনার পর জয় একটু চিন্তায় পড়ে যায়। সোনা তাহলে কার কথা বলছে? কারোর সাথে পরকীয়া করছে না তো? পরে অবশ্য সোনা জানায় সে প্রেগনেন্ট। আজই প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করে কনফার্ম হয়েছে। আর এটা শুনে জয়ও আনন্দে আত্মহারা। এদিকে আবার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, তাই দ্রুত বাড়ি ফেরার প্রতিশ্রুতি দিয়ে জয় চলে যায়। আর জয়ের কল কাটতেই সোনার দরজায় কেউ নক করে। ইনি হচ্ছেন লোকাল থানার ইন্সপেক্টর ইমরান। ইমরানকে দেখে সোনা বলছিল, আমার স্বামী বাড়িতে নেই, আপনি অন্য সময় আসবেন। ইমরান বলে, জানি, এজন্যই তো এখন এসেছি, ভয়ের কারণ নেই, মিসিং মেয়েদের কেসের তদন্ত করতে এসেছি। সোনা বলে, এখন অনেক রাত হয়ে গেছে, আপনি অন্য কোনো সময় আসবেন। বলেই সোনা দরজা বন্ধ করে দিচ্ছিল। তখনই ইমরান তার আইডি কার্ডটি দেখায়, আর ইমরানের মানিব্যাগে ইমরান আর সোনার ফটো দেখে আমরা এটাও বুঝতে পারি সোনার বিয়ের আগে ইমরানের সাথে সম্পর্ক ছিল। এরপর ইমরান সোনার সাথে কথা বলছিল আর ঘরের এদিক ওদিক খোঁজাখুঁজি করছিল। মূলত ইমরান এখানে সোনার সাথে কথা বলতে বা ড্রিঙ্ক করতে আসেনি। ইমরানের একটি বিশেষ কারণ আছে, আর এই জন্য ইমরান সোনার সাথে কথা বলতে বলতে সোনার স্বামী জয়ের ব্যবহৃত একটা চিরুনি আর ওয়াশরুমের অ্যাস্ট্রেতে থাকা সিগারেটের কিছু ফিল্টার সোনার অগোচরে এভিডেন্স হিসেবে কালেক্ট করে নেয়। মূলত 6টি মেয়ে মিসিং হয়েছে, আর ইমরান সেই কেসের তদন্ত করতেই এগুলো কালেক্ট করছে। কারণ ইমরানের সন্দেহ ডক্টর জয়ই হয়তো ওই মেয়েদেরকে গুম করেছে। অবশ্য ইমরান সোনাকেও বলছিল, তুমি আমাকে ওকে ধরতে সাহায্য করো, কিন্তু সোনা ইমরানকে ধাক্কা দিয়ে বের হয়ে যেতে বলছিল। ঠিক তখনই ইমরানের কাছ থেকে ওই প্যাকেট দুটো পড়ে যায়, আর এতে করে সোনা বুঝতে পারে ইমরান কি উদ্দেশ্যে এখানে এসেছে। অবশ্য ইমরান সোনাকে বোঝায়, তোমার হাজবেন্ড যদি ইনোসেন্টই হয় তাহলে তোমার চিন্তার কিছু নেই। ইমরান জয়ের ছোটবেলার একটি ফটো দেখতে পায়, যেখানে জয়ের পিছে একটি বড় বাংলো দেখা যাচ্ছে। আর এটা দেখার পরই পরবর্তী দিন সকাল হতেই যে সকল মেয়েরা মিসিং হয়েছিল ওই সকল মেয়েদের পরিবারকে ওই বাংলোতে ডাকা হয়। ইমরান আগেই সেখানে পৌঁছে গিয়েছিল, তাই অন্য সবাই যখন এসে পৌঁছায় ঠিক তখনই বাংলোর পাশের একটি আন্ডারগ্রাউন্ডের ভিতর থেকে বমি করতে করতে বেরিয়ে আসে। এরপর সবাই নিচে গিয়ে একটা পচা গলা দেখতে পায়, একটা শিকলের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। এমন নৃশংসভাবে হয়েছে যেটা দেখার মতো না। আর পাশেই 6টি জারের মধ্যে 6টি ফ্যাটাস ডিসপ্লে করে রাখা হয়েছে। আশেপাশের পরিবেশ দেখে বোঝা যাচ্ছে এটা নিশ্চয়ই কোনো ডক্টরের কাজ। মোট 6টি মেয়ে মিসিং হয়েছিল, এখানে একটি মেয়ে
পাওয়া গেছে, বাকি আছে 5টি। এই জন্য বাংলোর আশেপাশে খোঁড়াখুঁড়ি শুরু হয়, কিন্তু খুঁড়ে কিছুই পাওয়া যাচ্ছিল না। এই জন্য ইমরান ওই বিল্ডিং এর ওপরে গিয়ে আশেপাশে ভালো করে খুঁজে দেখছিল। তখনই ইমরানের চোখ পড়ে সারিবদ্ধ 5টি গাছের টবের দিকে। নিচে যেহেতু একটি মেয়ে পাওয়া গেছে, বাকি আছে 5টি, আর এখানে 5টি টব রাখা। তাই ইমরানের সন্দেহ হয় এই টবের নিচেই হয়তো এই মেয়েদেরকে পুঁতে রাখা হয়েছে। এই জন্য ওই জায়গাগুলো খোঁড়া হয়, আর সেখান থেকেই বাকি 5টি মেয়ে দেহ উদ্ধার করা হয়। পৈতৃক সূত্রে এই বাড়ির মালিক ডক্টর জয়, তাই পুলিশের ধারণা ডক্টর জয় এই মেয়েগুলোকে করেছে। সাথে সাথে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে, আর এটা শোনার পর সোনাদের কাজের মহিলাও তাদের কাজ ছেড়ে চলে যায়। আর এদিকে ডক্টর জয় এয়ারপোর্টে ল্যান্ড করা মাত্রই পুলিশ জয়কে অ্যারেস্ট করে। সোনাও এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরে দেখে তাদের বাড়ির ওপর হামলা চালানো হয়েছে। এরপর সোনা জয়ের সাথে দেখা করতে থানায় যায়। এখানে জয়কে আলাদা একটা সেলে রাখা হয়েছে, কারণ অন্য কয়েদিদের সাথে রাখলে সেই কয়েদিরা হয়তো জয়কে পিটিয়ে হতে পারে। জয় সোনাকে বোঝায় পুলিশের কোথায় একটা ভুল হয়েছে, এই জন্য আমাকে ধরে নিয়ে এসেছে। যখন তারা তাদের ভুল বুঝতে পারবে আমাকে ছেড়ে দেবে। তুমি তো অন্তত আমাকে বিশ্বাস করো। সোনা বলে, আমি তোমাকে বিশ্বাস করি, আমি জানি তুমি নির্দোষ, তোমাকে ফাঁসানো হচ্ছে। জয়ের কথা, আমি একজন সাধারণ ডক্টর, আমাকে কে ফাঁসানোর চেষ্টা করবে? আমার তো কোনো শত্রু নেই। সোনা তখন জয়কে কিছু বলতে চাইছিল, তবে কিছু একটা চিন্তা করে সোনা বলে, আমি শহরের সব থেকে বড় লয়ারদের সাথে দেখা করেছি, কেউ তোমার কেসটি নিতে চাইছে না, এখন আমি কি করব? জয় বলে, আমিও তো কোনো লয়ারকে চিনি না, তবে আমার যতটা মনে পড়ে মিস্টার রাস্তগি নামে আমার এক পেশেন্ট ছিল, সে একজন সিনিয়র লয়ার, আমি তার একটা উপকার করেছিলাম, হয়তোবা সে কিছু করতে পারে। তুমি তার সাথে দেখা করো, সে নিজে না পারলেও কাউকে তো রেকমেন্ড নিশ্চয়ই করবে। জয় এটাও বলে দেয়, আমার অফিসের কম্পিউটারের রাস্তগির ফোন নাম্বার আর অ্যাড্রেস আছে। এরপর সোনা থানা থেকে সোজা জয়ের ম্যাটারনিটি ক্লিনিকে চলে যায়, আর জয়ের কম্পিউটার চেক করে লয়ার রাস্তগির নম্বর বের করে তার নম্বরে কলও করে, কিন্তু রাস্তগির নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। এজন্য সোনা অ্যাড্রেস নিয়ে রাস্তগির বাড়িতে চলে যায়, কিন্তু রাস্তগির ওয়াচম্যান কিছুতেই সোনাকে বাড়ির ভিতর প্রবেশ করতে দিচ্ছে না। তার কথা, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভিতরে প্রবেশ করা যাবে না। সোনা তখন উত্তেজিত হয়ে যাচ্ছিল, কারণ রাস্তগি তার শেষ ভরসা। ঠিক তখনই পেছন থেকে একটি গাড়ি আসে, আর ওই গাড়িটি হর্ন দিলে সোনা আরো বেশি লেগে যায়। তখনই ওই গাড়ি থেকে লয়ার রাস্তগির ওয়াইফ নেমে আসে, আর সোনাকে দেখেই চিনতে পেরে রাস্তগির কাছে নিয়ে যায়। কিন্তু রাস্তগিকে দেখার পর সোনা যে আশাটা নিয়ে এসেছিল, মুহূর্তেই যেন তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কারণ রাস্তগির হার্ট অ্যাটাকের পর সে এখন শয্যাশায়ী। রাস্তগি আগে থেকে কিছুই জানতো না, তাই সোনার থেকে সবকিছু জানার পর রাস্তগি টিভি নিউজ দেখে, আর রাস্তগি এখন বুঝতে পারছে 6 জন অবিবাহিত প্রেগনেন্ট নারীকে করার দায়ে জয়কে পুলিশ অ্যারেস্ট করেছে, আর এই শহরের কোনো লয়ারই জয়ের কেসটি লড়বে না বলে সিদ্ধান্ত নিয়েছে। সোনার কথা, জয় নির্দোষ, ওকে ভাসানো হচ্ছে, ও কাউকে করতে পারে না, দয়া করে আমাদের হেল্প করুন। রাস্তগি বলে, হেল্প তো করতেই হবে, কারণ জয় আমাকে যে হেল্প করেছে সেটা আমি ভুলতে পারবো না। মূলত রাস্তগির ওয়াইফের বাচ্চা হচ্ছিল না। জয়ের থেকে ট্রিটমেন্ট নেওয়ার পর তাদের বাচ্চা হয়েছিল, আর ছেলেটা এখন অনেকটাই বড় হয়ে গেছে। এজন্য রাস্তগি জয়ের কাছে কৃতজ্ঞ। তাই জয়ের এই দুর্দিনে রাস্তগি যে কোনো মূল্যে জয়কে সাহায্য করতে চাচ্ছে। রাস্তগি বলে, চিন্তা করবেন না, আমি আমার পুরো টিমকে কাজে লাগিয়ে দিচ্ছি, প্রথমে আমাদের বেল অ্যাপ্লাই করতে হবে। রাস্তগির ওয়াইফের কথা, এই পরিস্থিতিতে তুমি কিভাবে কোর্টে যাবে? অবশ্য রাস্তগির যে কন্ডিশন, এজন্য রাস্তগি সবকিছু ভার্চুয়ালি করতে চাচ্ছে। পরবর্তী দিনেই জয়কে কোর্টে নেওয়া হয়। কোর্টের বাইরে তখন সাধারণ জনতা জয়ের দণ্ডের দাবিতে স্লোগান দিয়ে যাচ্ছে। রাস্তগিও ভার্চুয়ালি যুক্ত হয়ে জয়ের বেল আবেদন করে, কারণ জয় যে ওই ক্রাইমটি করেছে তা প্রমাণ করতে ক্রাইম সিনে এমন কোনো এভিডেন্সই পাওয়া যায়নি। ঠিক তখনই ইমরান জয়ের বাড়ি থেকে আনা জয়ের চিরুনি আর ওই সিগারেটের ফিল্টারগুলো কোর্টে সাবমিট করে, এবং কোর্টকে বলে এসব ক্রাইম সিন থেকে উদ্ধার করা হয়েছে। যদিও একমাত্র সোনা জানে যে ইমরান এসব কার বাড়ি থেকে চুরি করে এনেছিল, আর এখন এসব দিয়েই জয়কে ফাঁসাচ্ছে। কোর্টও এই এভিডেন্স পাওয়ার পর জয়ের বেল আবেদন রিজেক্ট করে জয়কে কারাগারে পাঠায়। এরপর জয়কে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, কোর্টের বাইরে থাকা জনতা জয়কে ইচ্ছে মতো গণধোলাই দেয়। সোনাও তখন অসহায়ের মতো দূর থেকে শুধু দেখেই যাচ্ছে। সোনা কোর্ট থেকে বেরিয়েই সোজা রাস্তগির সাথে দেখা করে। রাস্তগি সোনাকে বলে, সকল এভিডেন্স জয়ের দিকেই ইশারা করছে। যেসব মেয়েরা পেয়েছে সবাই অবিবাহিত ছিল, আবর্ষণ করার পর তাদের করে ফিটাসটাকে ট্রফি স্বরূপ রাখা হয়েছিল। এসব একজন গাইনোকোলজিস্টের দ্বারাই সম্ভব। সোনা বলে, আপনি ওদের কথা বিশ্বাস করছেন? রাস্তগির কথা, আমি একজন এক্সপেন্সিভ লয়ার, আপনার স্বামী অপরাধ করেছে কি করেনি তাতে আমার কিছু যায় আসে না, আমি তখনই আপনাদের সাহায্য করতে পারবো যখন সত্যিটা জানতে পারবো। সোনা আবারও বলে, জয় নির্দোষ। রাস্তগির কথা, আপনি এত নিশ্চিতভাবে কিভাবে বলছেন? সোনা বলে, কারণ আমি জানি কে করেছে। সোনা ইমরানের কথা বলে যে ও এই শহরে আসার পর থেকেই এসব হচ্ছে, আমার উপর বদলা নিতেই ও এসব করে যাচ্ছে,
আর আজ কোর্টে যে এভিডেন্স সাবমিট করা হয়েছে সেগুলো ও আমার বাড়ি থেকে চুরি করে এনেছিল। কিন্তু জয়কে ফাঁসাতে ইমরানি যে এসব করছে সোনা তা প্রমাণ করতে পারছে না। এজন্য রাজতগী বলে তাহলে একটি উপায় আছে, কিন্তু তোমার দ্বারা সেটা সম্ভব না। কিন্তু সোনা বলে এসব আমার জন্যই হচ্ছে, আমাকেই সব ঠিক করতে হবে। কি করতে হবে বলুন? রাজতগী বলে আমাদেরকে বিশ্বাস করাতে হবে সিরিয়াল কিলার এখনো বাইরে আছে, আর তার জন্য আরেকটি করতে হবে, তবেই তা সম্ভব। আর এখন সেটা সোনাকেই করতে হবে। রাস্তগীর কথা শুনে সোনা যেন পুরো ছিটকে গেল। এর মধ্যে জেল থেকে কল আসে, আর সাথে সাথেই সোনা জেলে গিয়ে জানতে পারে জয়কে যে সেলে রাখা হয়েছিল ওই সেলের কয়েদিরা জয়কে মারার চেষ্টা করেছে। পুলিশ সোনাকে এটাও জানায় এমন ক্ষেত্রে ভিকটিমের পরিবার বদলা নেয়ার জন্য টাকা দিয়ে কয়েদিদের দ্বারাই আসামিকে সোনাও এখন ভয় পাচ্ছে কখন জানি জয়ের সাথেও এমন দায়ী হয়। এখানে আমাদের জয় আর সোনার একটি ঘটনা দেখানো হয় যেখানে আমরা জানতে পারি সোনা একজন টিচার হলেও পার্ট টাইম ট্যাটু আর্টিস্ট। সোনা বাড়িতে ফিরছিল, আচমকা কারের সামনে ইমরান এসে পড়ে। ইমরানও তখন নেশাগ্রস্ত। আবার হেডলাইটের আলোতে ইমরান সোনাকে দেখতে পাচ্ছে না। ইমরান শুধু বলে আজ আমার এক শত্রুকে আমি জেলে পাঠিয়েছি, এই আনন্দ আমি তোমাকে ছেড়ে দিলাম। সাথে সাথেই সোনা রাস্তগীকে কল করে এবং জানতে চায় একজন পুলিশ অফিসার যদি হিট অ্যান্ড রানে তবে কি প্রমাণ হবে সিরিয়াল কিলার এখনো বাইরে আছে? রাস্তগী বলে মোটেও না, কারণ সিরিয়াল কিলাররা সবসময় একই রকম ভিকটিম সিলেক্ট করে এবং একই প্যাটার্নে করে। রাস্তগীর কথা শুনে সোনা শুধু বলে আমার স্বামীকে বাঁচাতে আমি সবকিছু করতে পারি, আই অ্যাম অন। বলেই সোনা চলে যায়। সিন চলে যায় পরবর্তী দিনে। সোনা ক্লিনিকে গিয়ে রাস্তগীর পাঠানো ওই ক্রাইম সিনের ফটোগুলো পর্যবেক্ষণ করে। অ্যাকচুয়ালি কিভাবে করা হয়েছে, কোন প্যাটার্নে করা হয়েছে, সোনা সবকিছু পর্যবেক্ষণ করছে। তবে একই প্যাটার্নে হলে সোনার এখন একজন অবিবাহিত প্রেগনেন্ট মেয়েকে দরকার। এই জন্য সোনা একজন গাইনোকোলজিস্টকে দেখাতে একটি ক্লিনিকে কল করে এবং আগামীকালের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা জানায় আগামীকাল কোনো স্লটই খালি নেই, আজকে গেলে দেখাতে পারবে। কিন্তু সোনা বলে ঠিক আছে আমি পরশু দেখাবো। যদিও সোনা পরশু দিনের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, তবু সোনা আজই ওই ক্লিনিকে চলে যায়, কারণ সোনার উদ্দেশ্য অন্য কিছু। সোনা সেখানে থাকা মেয়েটিকে বলে তুমি ডক্টরের সাথে কথা বলে দেখো আমি আজই দেখাতে পারবো কিনা। প্রথমে মেয়েটি নিষেধ করলেও সোনা তার সাথে রূঢ় ব্যবহার করে। এই জন্য মেয়েটি এক পর্যায়ে ভয় পেয়ে ডক্টরের সাথে কথা বলতে ভিতরে চলে যায়। আর এই সুযোগে সোনা ওই মেয়ের ডায়েরিতে থাকা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া পেশেন্টদের তালিকার ফটো তুলে নিয়ে যায়। এই তালিকা বলছে শহরে 3 জন প্রেগনেন্ট মহিলা আছে, তবে সোনা যাকে খুঁজছে তাকে অবশ্যই অবিবাহিত হতে হবে। এই জন্য সোনা 3 জনের তথ্য যাচাই করতে অন্য একটি নম্বর থেকে এক একজনকে কল করে, তাদেরকে একটি রিসর্টের কথা বলে এবং তাদের কাছে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি ডেট জানতে চায়। প্রথম দুজন তাদের ম্যারেজ অ্যানিভার্সারি ডেট জানায়, তার মানে এরা দুজনেই বিবাহিত। বাকি আছে একজন, এই একজনই সোনার লাস্ট হোপ। যে মেয়েটি বাকি আছে তার নাম আনুষ্কা তিওয়ারি। সোনা আনুষ্কাকে কল করে এবং তাদের রিসর্টের বিষয়টি বলে যে ম্যারিড কাপলদের জন্য তাদের ওখানে একটি ফ্রি অফার চলছে। আর আনুষ্কা গেছে তার ম্যারেজ অ্যানিভার্সারির কথা জানতে চাইলে আনুষ্কা সোজা বলে দেয় আর কখনো কল করো না, আমার প্রতিবেশী সিরিয়াল কিলার, তাকে যদি বলে দিই তোমাকে টুকরো টুকরো করে ফেলবে বলে আনুষ্কা কল কেটে দেয়। ঠিক তখনই সোনার মনে পড়ে আনুষ্কা তিওয়ারি নামে সোনার একজন স্টুডেন্ট আছে, আর ওই স্টুডেন্টই সোনার প্রতিবেশী। তার মানে এই সেই আনুষ্কা তিওয়ারি যাকে সে কল করেছিল। সোনার জন্য বিষয়টা আরো বেশি ডিফিকাল্ট হয়ে গেল। আনুষ্কাকে দেখা যায় বাড়ি থেকে বের হচ্ছে, আর সোনাও আনুষ্কাকে দেখতে পেয়ে তাকে ফলো করতে শুরু করে। আনুষ্কা বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে একটু দূরেই তার বয়ফ্রেন্ড সিডের সাথে দেখা করে এবং সিডকে জানায় সে প্রেগনেন্ট। আর আনুষ্কার প্রেগনেন্সির কথা জানতে পেরে সিড আনুষ্কার উপর রাগ করে সেখান থেকে চলে যায়। আনুষ্কাও তখন মন খারাপ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। সোনা একটু দূরত্ব রেখে আনুষ্কাকে তখনও ফলো করছে, কিন্তু সোনা লক্ষ্য করে অপোজিট ডিরেকশন থেকে একটি ট্রাক আসছে, আর আনুষ্কা ওই ট্রাকের নিচে যাওয়ার চেষ্টা করছে। দেখা মাত্রই সোনা কার থেকে নেমে আনুষ্কাকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়, যেন আনুষ্কা বেঁচে যায়। আনুষ্কা যেহেতু সোনা স্টুডেন্ট, তাই সোনা আনুষ্কাকে তার কারে তুলে নেয়। আর কারে যেতে যেতে সোনা আনুষ্কার সাথে তার বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছিল। অবশ্য আনুষ্কা স্বীকার করে সে করার চেষ্টা করছিল, তবে আনুষ্কা সোনাকে অনুরোধ করে এই বিষয়টি দয়া করে কাউকে জানাবেন না। আর সোনাও কথা দেয়। আর এরপর সোনা আনুষ্কাকে একটি শাওলিন একাডেমির সামনে ড্রপ করে দিয়ে আসে। আর এখানে সোনা এটাও জানতে পারে আনুষ্কা একজন তাইকোয়ান্দো চ্যাম্পিয়ন। বিষয়গুলো সোনার কাছে আরো বেশি কমপ্লিকেটেড হয়ে দাঁড়াচ্ছে। সোনা এখান থেকে সোজা বাড়িতে চলে যায়, আর বাড়িতে গিয়ে ভাবছিল সে আনুষ্কাকে তুলে আনবে। সোনা ঘরে থাকা একটি ক্লোরোফর্মের বোতল থেকে রুটির মধ্যে ক্লোরোফর্ম মেখে নেয়, আর এরপর পাশের বাড়ির কুকুরকে খাইয়ে সেটা একটা পরীক্ষা চালাতে চেষ্টা করছিল। ঠিক তখনই যে কাজের মহিলা কয়েকদিন আগে চলে গিয়েছিল সে তার ভুল বুঝতে পেরে আবার এসেছে। এজন্য সোনা বলে ঠিক আছে তুমি ঘরে গিয়ে কাজ শুরু করো। আর এইদিকে প্রতিবেশীর কুকুরটি দেখতে পেয়ে সোনা ওই কুকুরকে ওই রুটি দুটি খেতে দেয়। ঠিক তখনই ঘরের ভিতর থেকে কাঁচ ভাঙার শব্দ আসে। সোনা ওই কাজের মেয়ে শান্তিকে বলছিল টেবিলের ওপরে থাকা কোনো বোতল ধরো না। এইদিকে সোনা খেয়াল করে কুকুরটি ওই রুটি শুকেই বেহুশ হয়ে গেছে। তার মানে সোনা এই ক্লোরোফর্ম দিয়ে আনুষ্কাকে বেহুশ করতে পারবে। এজন্য সোনা ঘরে ফিরে যাচ্ছিল। এদিকে সোনা যে ক্লোরোফর্মের বোতলটি রেখে এসেছিল শান্তির হাতের ধাক্কা লেগে ওই ক্লোরোফর্ম টেবিলের উপর পড়ে গেছে। শান্তিও ভয় পাচ্ছে, কারণ সোনা তাকে ধরবে
ধরতে নিষেধ করেছিল। এজন্য শান্তি খুব চালাকি করে ওই ক্লোরোফর্মের বোতলের মধ্যে পানি ভরে রাখে। সোনাও ঘরে এসে ওই ক্লোরোফর্মের বোতলটি সাবধানে সেখান থেকে সরিয়ে দেয়, আর সন্ধ্যার দিকে মাথায় ক্যাপ পরে সানগ্লাস লাগিয়ে অন্যরকম একটি মেকআপ করে, মানে নিজের লুকটাকে একটু চেঞ্জ করে আনুশকাকে ফলো করতে শুরু করে। অবশ্য আনুশকা বুঝতে পারছিল কালো কারে থাকা লোকটি তাকে ফলো করছে, এজন্য কিছু দূরে যেতেই আনুশকা লুকিয়ে পড়ে। আর এদিকে সোনা আনুশকাকে বেহুশ করতে একটি রুমালের মধ্যে ক্লোরোফর্মের বোতলে থাকা পানি মিশিয়ে নেয়, কারণ সোনা তো আর জানে না এই বোতলে ক্লোরোফর্ম না পানি রয়েছে। সোনা ওই রুমালটি নিয়ে আনুশকাকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই আনুশকা সোনাকে সেখান থেকে সরিয়ে নেয়। তবে আনুশকা এখনো সোনাকে চিনতে পারেনি। আনুশকা বলছিল, কেউ আমাকে ফলো করছে, তুমি লুকিয়ে থাকো। সোনাও এমন একটা অভিনয় করছে যেন সে কিছুই জানে না। তবে সোনা বারবার আনুশকার মুখের কাছে রুমাল ধরার চেষ্টা করছে। আনুশকা কেন যেন একটু আনকমফোর্টেবল ফিল করছিল। তবে আনুশকা কিছু বুঝে ওঠার আগেই সোনা আনুশকার মুখের রুমাল চেপে ধরায় আনুশকাও যাচাই করার জন্য বেহুশ হওয়ার নাটক করে। সোনা মনে করে আনুশকা হয়তো বেহুশ হয়ে গেছে, এজন্য সোনা আনুশকাকে নিতে কার আনতে যায়। আনুশকাও দূর থেকে সবই লক্ষ্য করছে, আর সোনা যখন কার নিয়ে তার কাছে আসে তখনই আনুশকা সোনার উপর আক্রমণ করে। সোনাও আনুশকার হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করছিল। সোনা সেখান থেকে দৌড়ে একটি ফুলের বাগানে চলে আসে। আনুশকাও পিছু করে, তবে আনুশকা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে, আবার ফুলের বাগানের মধ্যে ঢুকতে পারছে না। সোনা তখন মনে করে আনুশকার তো শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, আনুশকার ইনহেলার নিতে হয়। এজন্য সোনা ফুলের পাপড়িগুলো ছিঁড়ে আনুশকার নাকের সামনে উড়িয়ে দেয়। এতে করে আনুশকার শ্বাসকষ্ট শুরু হয়, আর এই সুযোগে সোনা আনুশকার হাত এবং চোখ বেঁধে আনুশকাকে তুলে নিয়ে যায়। সিন চলে যায় পরবর্তী দিন থানাতে। ইমরান এখান থেকে বদলি হওয়ার চেষ্টা করছে। ইমরান অন্য সদস্যদের বলছিল, আসলে আমার উদ্দেশ্য ছিল এই মিসিং মেয়েদের কেসটি সলভ করা, এজন্যই তো আমি এখানে এসেছিলাম, আর সেটা যেহেতু হয়ে গেছে এখন আমি এখান থেকে চলে যেতে চাই। অবশ্য একজন কনস্টেবল জানতে চায়, স্যার মেয়েগুলো তো মিসিং হয়েছিল আপনি আসার পর, তাহলে আপনি কিভাবে ওই মিসিং মেয়েগুলোর কেস সলভ করতে এখানে এসেছিলেন? তবে তার কথার কোনো উত্তর ইমরান দিতে পারছিল না। ঠিক তখনই থানায় একটি কল আসে, আর জানা যায় গতকাল রাতে আনুশকা নামে একটি মেয়ে মিসিং হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে সিরিয়াল কিলার এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। একই সময় অন্যদিকে সোনাকে দেখা যায় কার ড্রাইভ করে ক্লিনিকের দিকে যাচ্ছে, আর ফোনে কিছু কথা রেকর্ড করে রাখছে। মানে ভয়েস চেঞ্জের অ্যাপ দিয়ে তার ভোকালটাকে পরিবর্তন করে তারপর সে আনুশকার সাথে কথা বলবে। অন্যদিকে ইমরান আনুশকাদের বাড়িতে গিয়ে আনুশকার বাবা মায়ের সাথে কথা বলে এবং আনুশকার ঘরে থাকা ডায়েরি দেখে জানতে পারে যে আনুশকার সিড নামে একটি ছেলের সাথে সম্পর্ক ছিল, আর গতকালই আনুশকা সিডকে তার প্রেগন্যান্সির বিষয়ে বলার কথা ছিল। আর এদিকে সোনা ক্লিনিকে পৌঁছে গেছে। আনুশকার চোখ তখন বাঁধা। শব্দ পেয়ে আনুশকা জানতে চাচ্ছিল, কে তুমি? সোনা তখন ভয়েস চেঞ্জের অ্যাপ দিয়ে বলে, সিরিয়াল কিলার। তবে সোনার ব্যবহৃত পারফিউমের ঘ্রাণে আনুশকা বলে ওঠে, তুমি কি গেমা কি লেডিস পারফিউম দিয়েছো? তোমার বাচ্চা হবে না বিধায় তুমি প্রেগনেন্ট মেয়েদেরকে মারছো? সোনাও কি করবে বুঝতে পারছে না, সে শুধু ঘাবড়ে যাচ্ছে। তবে এরপর সোনা আনুশকাকে খাওয়ানোর চেষ্টা করতে গেলে আনুশকা সোনার হাতে কামড়ে দেয়। সোনাও তখন চিৎকার করে ওঠে। এতে আনুশকা বুঝতে পারে এ কোনো ছেলে নয়, মেয়ে হবে। সোনা ভয় পাচ্ছে, সে কি করবে? সোনা জয়ের কম্পিউটারে থাকা একটি অ্যাবর্শনের ভিডিও টিউটোরিয়াল দেখে। আবার সিডকে থানায় ডাকা হয়। সিডও জানায় গতকালই আনুশকা প্রেগন্যান্সির বিষয়টি বলেছিল, আর সিডও এখন বিয়ে করতে প্রস্তুত ছিল না। তবে আনুশকা বলেছিল সিড থাকলেও আনুশকা বাচ্চা রাখবে, না থাকলেও রাখবে, সে কখনো অ্যাবর্শন করাবে না। আর অন্যদিকে সোনা ওই টিউটোরিয়াল দেখে আনুশকাকে অপারেশন থিয়েটারে নিয়ে আসে। আনুশকাও তখন সোনার সাথে কথা বলার চেষ্টা করে যাচ্ছে। তবে আনুশকাকে ওটিতে আনতেই মেডিসিনের স্মেল পেয়ে আনুশকা বুঝে যায় তাকে হসপিটালে আনা হয়েছে। আবার সোনা কানে হেডফোন লাগিয়ে ওই টিউটোরিয়াল শুনছিল, আর আনুশকার অ্যাবর্শন করার প্রস্তুতি নিচ্ছিল। তখনই হেডফোনটি খুলে যায়, আর টিউটোরিয়ালের শব্দ শুনে আনুশকা বুঝে যায় সোনা টিউটোরিয়াল দেখে তার অ্যাবর্শন করতে যাচ্ছে। এজন্য আনুশকা বারবার অনুরোধ করছিল, আমাকে মেরো না, আমি কাউকে কিছু বলবো না, আমি বলবো আমি পালিয়ে গিয়েছিলাম, ভুল বুঝতে পেরে আবার ফিরে এসেছে। আর এটা শুনে সোনা বাইরে এসে রাস্তুজিকে কল করে জানতে চায় যে মেয়েটা যদি সবাইকে সিরিয়াল কিলারের কথা বলে তাহলে হবে তো? রাস্তুজি বলে, মনে হয়, কিন্তু তোমাকে দেখেনি তো। সোনা বলে, না, ও তো জানেই না আমি মহিলা। অন্যদিকে আনুশকা পাশে থাকা স্ক্যালপেল দিয়ে তার হাতের বাঁধন খুলে ফেলেছে, আর সোনা আনুশকাকে শর্ত দিতে ফোনে ভয়েস চেঞ্জের অ্যাপের মাধ্যমে রেকর্ড করছিল। এরপর অতিথি গিয়ে দেখে আনুশকা নেই। ঠিক তখনই আনুশকা সোনার উপর ঝাঁপিয়ে পড়ে। অবশ্য আনুশকা সোনাকে দেখে জানতে চাচ্ছিল, আপনি এখানে কি করছেন? সোনা বলে, তোমাকে বাঁচাতে এসেছি। আমার সোনার পারফিউমেও আনুশকার সন্দেহ হচ্ছে। তবে আনুশকা পুলিশকে কল করতে চাচ্ছিল। এজন্য যখনই আনুশকা সোনার ফোনটি হাতে নেয়, সোনার ফোনে ওই অ্যাপসের ভয়েসগুলো দেখে স্পষ্টই বুঝতে পারে সোনাই তাকে অপহরণ করেছে। এজন্য আনুশকা সোনাকে মারতে চেষ্টা করছিল। তবে সোনা কৌশলে আনুশকার বডিতে অ্যানাস্থেসিয়া পুশ করে দেয়। সাথে সাথে আনুশকা বেহুশ হয়ে যায়। আর এরপরই আমাদের সেই দৃশ্য দেখানো হয় যেটা আমাদের মুভির প্রথমে দেখানো হয়েছিল। সিন চলে যায় থানায়। শহরের লোকজন থানায় এসে ভিড় করেছে। তাদের ধারণা কিলার এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর তারা উল্টো ইনোসেন্ট ডক্টরকে জেলে পাঠিয়েছে। অবশ্য ইমরান মারবারই বোঝানোর চেষ্টা করছে ডক্টরই
আসল কিলার। তবে তখনই এক এসআই এসে জানায় ওই কিলার কল করেছে। সে বলেছে ওই বডিগুলো যেখানে পাওয়া গিয়েছিল এই মেয়েটির বডিও সেখানেই পাওয়া যাবে। শোনা মাত্রই সবাই সেই জায়গাতে চলে যায়। আর এখানে ঠিক একইভাবে আনুশকার বডিটিও পাওয়া যায়, যেভাবে আগে একটি বডি পাওয়া গিয়েছিল। বডির মাথা নেই, তবে পোশাক আর শরীরের ট্যাটু দেখে আনুশকার বাবা মা কনফার্ম করে এটা আনুশকারই বডি। সিন চলে যায় কোর্টে। সবাই বিশ্বাস করছে সিরিয়াল কিলার এখনো বাইরে, তাই সোনার সাথেও সবাই ভালো ব্যবহার করছে। জয়কেও ভালোভাবে কোর্টে আনা হয়েছে। রাস্তোগিকেও দেখা যায় হুইল চেয়ারে করে নিজে কোর্টে এসেছে। রাস্তোগি কোর্টকে বলে যে ডক্টর রয় পুলিশ কাস্টাডিতে থাকার পরও আরেকটি খুন হয়েছে, তাও একই প্যাটার্নে, তাই ডক্টর জয়কে অন্তত বেল তো দেয়া যায়। অবশ্য কোর্ট জয়ের বেল গ্র্যান্ট করে। আর এরপরই সোনা জয়কে সোজা ক্লিনিকে নিয়ে যায়। আর আমরাও দেখতে পাই আনুশকা এখনো জীবিত। সোনা জয়কে বলে এই মেয়েটির বডি পাওয়া গেছে। সোনা জয়কে শুরু থেকে সবকিছু খুলে বলে যে তাকে বাঁচাতে সোনা কি করেছে। সাথে এটাও বলে যে বডিটি যেটি পাওয়া গিয়েছে সেটা একটা বেওয়ারিশ। সোনা মর্চুয়ারি থেকে ওই বডিটি কালেক্ট করে ওই বডিতে আনুশকার ড্রেস পরিয়ে দিয়েছে। আর সোনা যেহেতু একজন ট্যাটু আর্টিস্ট, তাই সোনা নিজেই আনুশকার মতো ওই বডির গায়ে ট্যাটু করে দেওয়ার কারণে সবাই ধরেই নিয়েছে বডিটি আনুশকারই। তবে সোনা কিন্তু একরকম আনুশকাকে ছেড়েই দিচ্ছিল, কিন্তু ওই সময় আনুশকা সোনাকে দেখে ফেলায় সোনা এখন আনুশকাকে ছাড়তে পারছে না। আবার আনুশকা প্রেগনেন্ট, এজন্য মারতেও পারছে না। সোনা সবকিছু জানানোর পর জয়কে নিয়ে বাড়িতে চলে যায়। আর এদিকে শিটকে দেখা যায় তাদেরকে ফলো করে ক্লিনিকে পৌঁছে গেছে। শিট ক্লিনিকে ঢুকে আনুশকাকে খুঁজতে শুরু করে। এমনকি খুঁজতে খুঁজতে বেজমেন্টে গিয়ে আনুশকাকে পেয়েও যায়। তবে যখনই আনুশকার বাথরুম খুলতে যাবে তখনই একটি শীষের শব্দ আসে। এই জন্য শিট পাশের একটি আলমারিতে লুকিয়ে যায়। শিট সাথে সাথে ইমরানকে টেক্সট করে জানিয়ে দেয়, কিন্তু নেটওয়ার্ক না থাকায় মেসেজও যাচ্ছে না। অন্যদিকে ইমরান তখন বারে মারপিট করছে। এদিকে সোনার ঘুম ভাঙতেই দেখে জয় পাশে নেই, বাইরেও কারো নেই। তাই সোনার একটু সন্দেহ জাগে। সোনা ক্লিনিকে এসে দেখে কার এখানে, আর ভিতরে যেতেই দেখে জয় আনুশকার অ্যাবর্শন করার প্রস্তুতি নিচ্ছে। সোনা তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না, তার স্বামী সিরিয়াল কিলার। সোনা জয়ের কাছে জানতে চায় ওকে তো তুমি চেনোই না, ওকে কেন মারছো? আর এরপরই আমরা এই ওর আসল কারণ জানতে পারি। মূলত জয়ের মায়ের বিয়ের আগেই জয়ের মা প্রেগনেন্ট হয়েছিল, আর জয় ছিল ওই সন্তান। জন্মের পর জয়কে অনাথ আশ্রমে ফেলে গিয়েছিল, আর পরবর্তীতে এক দম্পতি জয়কে অ্যাডাপ্ট করে। এরপর থেকেই জয় ওই সকল নারীদেরকে শাস্তি দিতে চায় যারা বিয়ের আগে প্রেগনেন্ট হয়। জয়ের কথা ওদের না মারলে কাল ওরাও আমার মায়ের মতো বাচ্চাদেরকে এখানে সেখানে ফেলে আসবে। কোনো বাচ্চাকে যেন আমার মতো সাফার করতে না হয়, এই জন্য ওদেরকে মরতে হবে। তবে সবকিছু শোনার পর সোনা পাশে থাকা স্ক্যালপেলটি নিতে যাচ্ছিল। তবে সোনার ধরার আগেই জয় ওই স্ক্যালপেলটি নিয়ে সোনার হাতে ঢুকিয়ে দেয় আর সোনাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। আর এরপর এটাও জানা যায় যে জয় আর রাস্তোগি অনেক পুরাতন বন্ধু। এই সব কিছু দুজনের প্ল্যান ছিল, আর জয়কে রাস্তোগি সব কাজে হেল্প করে। এরপর জয় আনুশকার অ্যাবর্শন করতে যাচ্ছিল, তখনই শিট আলমারির ভিতর থেকে শব্দ করে ওঠে, কারণ সে আলমারির মধ্যে আটকে গেছে। এই জন্য জয় শিটকে বের করে এনে আরেকটি চেয়ারের সাথে বেঁধে রাখে। অন্যদিকে শিটের মেসেজটি ইমরানের কাছে পৌঁছে গেছে, আর ওই মেসেজটি দেখা মাত্রই ইমরান ক্লিনিকের দিকে রওনা হয়ে যায়। জয়েরও এখন অ্যাবর্শন করতে আরেকটি স্ক্যালপেল দরকার, তাই জয় স্ক্যালপেল আনতে ওপরের অপারেশন থিয়েটারে যায়। এদিকে ইমরানও পৌঁছে গেছে, আর জয় ইমরানকে দেখে ফেলায় ইমরানকে ধাক্কা দিয়ে তার গানটি নিয়ে ইমরানকেও বেঁধে ফেলে। আর এরপর ইমরানের ওয়ালেটের মধ্যে ইমরানের ছোট বোনের ফটো দেখে জয় বলে ওঠে এটা তো আফরিনের ফটো। আর ইমরানের কথায় আমরা এটাও জানতে পারি আজ থেকে 2 বছর আগে ইমরানের ছোট বোন আফরিন মারা গিয়েছিল। ইমরান তখন তদন্ত করে জানতে পেরেছিল মৃত্যুর পূর্বে তার বোন মানে আফরিন একজন গাইনোকোলজিস্টের সাথে দেখা করেছিল, আর সেই গাইনোকোলজিস্ট অন্য কেউ নয়, জয়। তবে জয় আগেই খবর পেয়েছিল যে ইমরান আসবে, তাই ইমরান আসার সাথে সাথেই ইমরানের মাথায় আঘাত করে জয় শহর ছেড়ে পালিয়ে এসেছিল। তবে ওই ঘটনার পর মাথায় আঘাতের কারণে ইমরান 2 বছর পর্যন্ত কোমায় ছিল। আর ওই সময়টার মাঝেই সোনার বাবা মা সোনাকে জয়ের সাথে বিয়ে দিয়ে দেয়। পরবর্তীতে ইমরানের সেন্স ফিরলে ইমরান জয়কে খুঁজতে খুঁজতে জানতে পারে জয় এই শহরে এসে সেটেল হয়েছে, আর তারই ভালোবাসার মানুষটা জয়ের সাথেই রয়েছে। এরপর জয়কে ধরতে ইমরান এখানে পোস্টিং নেয়। এই সব কিছু শোনার পরও জয় আনুশকার অ্যাবর্শন করতে যাচ্ছিল। তবে এই ফাঁকে ইমরান সোনার হাতের ওই স্কালপেলটি দিয়ে নিজের হাতের রশি কেটে জয়ের উপর হামলা করে। শুরু হয় দুজনের মধ্যে তুমুল ফাইট। এক সময় জয় আনুশকাকে মারতে গেলে সামনে সোনায় এসে পড়ায় জয় সোনার পেটেই স্কালপেলটি ঢুকিয়ে দেয়। সাথে ইমরানও জয়ের ঘাড়ে আরেকটি স্কালপেল ঢুকিয়ে দেয়। সিন চলে যায় পরবর্তী দিন হসপিটালে। এই যাত্রায় সোনা বেঁচে গেছে, তবে তার পেটের বাচ্চাকে বাঁচানো যায়নি। আনুশকা আর সিডো এখন সুস্থ, তারাও এখন বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ডক্টর এসে সোনাকে জানায় বাচ্চাটা না বাঁচলেও সোনা পরবর্তীতে মা হতে কোনো বাধা থাকবে না। ডক্টরের কাছে জয়ের বডির কথা জানতে চাচ্ছিল যে ওই বডিটির পোস্টমর্টেম হয়েছে কিনা। ডক্টর জানায় ওই লোক তো মারা যায়নি, তাকে তো আমরা বাঁচাতে পেরেছি। শোনা মাত্র ইমরান নিচে ছুটে যায়, কিন্তু জয়ের বেডে জয় নেই। সিস্টারও জানায় কিছুক্ষণ আগে তো ছিল। আর এরপরেই হসপিটালের পার্কিং এ দেখা যায় রাস্তেগিরির ওয়াইফ একটি হুইল চেয়ারে করে জয়কে নিয়ে যাচ্ছে। এমনকি রাস্তেগির নিজেই ড্রাইভ করে তাদেরকে নিতে এসেছে। শেষ পর্যন্ত সত্যটা কি? স্বামী কি সত্যি
ছিল নাকি স্ত্রী পর্দার পেছনের আসল মাস্টারমাইন্ড? মিসেস সিরিয়াল কিলার 2020 সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ভাষার এক ভয়ঙ্কর সাসপেন্স থ্রিলার, যেখানে ভালোবাসা আর মানসিক বিকৃতি একসাথে মিশে গিয়ে তৈরি করে এমন এক ঘূর্ণিপাক যেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব। একটা নিঃশব্দ শহর, একটা বন্ধ ঘর, আর একজন নারী যার চোখে জল নয়, আছে প্রতিশোধের আগুন। একজন স্ত্রী যখন নিজের হাতে তোলে তখন সে কি? একজন গাইনোকোলজিস্ট কি শুধু প্রাণ দেয়, না কখনো প্রাণ নেয়ও? শেষ দৃশ্যের সেই ফোন কলটা তা কি নতুন এক গল্পের শুরু, নাকি এখনো সব শেষ হয়নি? এই মুভি এমন এক প্রশ্ন রেখে যায় যা আপনাকে রাতে ঘুমোতে দেবে না। আর আপনি কি লক্ষ্য করেছেন, এই মুভিতে নেই কোনো হিরো, নেই কোনো ভিলেন, কারণ এখানে প্রতিটি চরিত্রই এক একটা বিকৃত মনস্তত্ত্ব, এবং সেটাই সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। কমেন্টে লিখে জানাও তোমার মতে কে ছিল আসল। আর ভালোবাসা কি সত্যি কাউকে সাইকো বানাতে পারে? ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে থেকো আমাদের সাথে, কারণ সামনে আসছে আরও ডার্ক, আরও সাসপেন্সফুল গল্প, যেগুলো তোমার ভাবনার গভীরে ভয় ঢেলে দেবে। সুতরাং কিপ ওয়াচিং অ্যান্ড স্টে টিউনড।